ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমাদের সঙ্গে আছে সৌনক, যে জেকাতে আগের বছর 3 র্যাঙ্ক করেছিল। তো সৌনক, তোর ইন্ট্রোডাকশনটা একবার তোর মুখ থেকে শুনে নিই। হ্যালো, আমি সৌনক গড়াই। আহ, আমি এখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছি, জেকাতে 3rd র্যাঙ্ক। অ্যান্ড আজকে অরিজিৎ দা আমাকে ইনভাইট করেছে একটা ক্যাজুয়াল কনভারসেশন করার জন্য। তো হুম। সেই জন্য হ্যাঁ, তো তাহলে তুই কবে থেকে প্রথমে জেকার ব্যাপারে কবে তুই জানলি, কোথা থেকে জানলি? জেকার ব্যাপারে আমি জেকা এক্সাম হওয়ার মোটামুটি 8 মাস আগে, হ্যাঁ 8 থেকে 7 মাস আগে ফার্স্ট শুনেছিলাম আমার সিনিয়রের থেকে, যখন ওদের হয়ে গেছিল। ঠিক আছে, তো আমাকে মানে আমাদের আগের ব্যাচের আমার একটা সিনিয়র ছিল, ঠিক আছে। তো হ্যাঁ। সেই দাদাটা জেকা দিয়েছিল আগের বছরের, আমার জেকা দেওয়ার আগের বছরে 17 র্যাঙ্ক চিত্রাঙ্কু সরকার, তো হুম। আমার সিনিয়র ছিল, ঠিক আছে। তো আর আরো একটা সিনিয়র ছিল, আহ, অমরদীপ পাল। তো ওই দুটো দাদার থেকে আমি যে কার নিয়ে শুনেছিলাম, ওরা তখন প্রিপারেশন করছিল। তো তখন আমাকে বলেছিল, আমি ওদের প্রিপারেশন করতেও দেখেছি, লাইক পুরোটা টাইম যখন ওরা খাটছিল। তো তারপরে তখন তো আমি ফার্স্ট শুনলাম, কিন্তু তখন আমি অতটা সিরিয়াস ছিলাম না। এবার তারপরে তো আমাদের টাইমটাতে জেকার এক্সামটা অনেকটা পিছিয়ে ছিল, কারণ একটা ফার্স্টে তো ওবিসির কিছু একটা সমস্যা চলছিল, যেটার জন্য এক্সাম তারপরে আরো লেট করেছিল। তো সেইগুলোর জন্য ততটা সিরিয়াস হয়ে ওঠা হয়নি। এবার মাঝখানে আমি কিছুটা পড়েছিলাম। আহ, কত ঠিক আমার এক্সাক্ট টাইম স্প্যানটা আপাতত মনে নেই, বাট আমি মাঝখানে দু একটা সাবজেক্ট নিয়ে কিছুটা টাইম দিয়েছিলাম, তারপরে ছেড়ে দিয়েছিলাম যে কি করব না করব। তো আমি তখন একদমই পড়াশোনা বন্ধ করে দিয়েছিলাম। আমার নিজের যখন বিএসসির 6 সেমিস্টার কমপ্লিট হলো, তার কিছু তারপরেও 3-4 মাস আই গেস আমি বসেছিলাম, তখন আমি সেরকম পড়িনি। এবার তারপরে আহ, যখন এক্সামটা পেছলো, যখন এক্সামটা একটা ফার্স্টে টেন্টেটিভ ডেট ছিল, এবার সেই ডেটটা আসার কিছুটা টাইম আগে আমি পড়া স্টার্ট করলাম। তো তখন জেকা ক্র্যাকারের কোর্সটা নিয়েছিলাম আমি, জেকা ক্র্যাকারের এই মক টেস্ট গুলো। তো তখন আমি কিছুটা কিছুটা করে দিতাম। তো ওইখান থেকে কিছুটা করে স্টার্ট করেছিলাম। এবার তারপরে জেকার এক্সাম আরো পেছাতে লাগলো, কোনো খোঁজ খবর ছিল না। তো সেইখানটাতে আমি আবার কিছুটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, যে পড়তে ইচ্ছা করছে না। তারপরে এক্সাম হওয়ার মোটামুটি 1.5-2 মাস আগের থেকে তখন আমি মোটামুটি ভালো করে পড়া টড়া স্টার্ট করি। অ্যান্ড তখন আমি মোটামুটি ওইটুকু টাইমের মধ্যে সিলেবাস সিলেবাস যতটা ছিল সিলেবাসটা কভার করলাম, তারপরে মক টেস্ট গুলো দিলাম। আহ, এবার ছোট যে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট গুলো আমি তো খুবই কম দিয়েছিলাম, বাট আমি খুবই কম দিয়েছিলাম এমনও না, দিয়েছিলাম, অনেকটাই দিয়েছিলাম। বাট ওই যে ফুল লেন্থ মক টেস্ট গুলো ওইগুলো আমি করে গেছিলাম। ওইগুলোর থেকে খুব হেল্পও হয়েছিল, ওখান থেকে কোয়েশ্চেন এসেছিল আমাদের পরীক্ষা, আমার মনে আছে 4টে না 5টা কোয়েশ্চেন বা ওরকম কিছু। তো এক্সাক্ট ছিল মক টেস্ট থেকে। হুম। তো মোটামুটি এরকমই ছিল, খুব একটা এক্সেপশনাল কিছু না যে খুব পড়েছি বা একদমই পড়িনি। মডারেট মতো পড়াশোনা করেছিলাম, তাতে যা হয়েছে হয়েছে। কোথা এরকমই। কোথা থেকে পড়তিস, মানে সিলেবাস কি বই না ইউটিউব? আহ, আমি খুব মিক্স করে পড়তাম। আমি এআই ইউজ করেছি, আমি মাঝে মাঝে দরকার পড়লে বইও ঘেঁটে দেখেছি, ইউটিউব থেকেও পড়েছি, ইউটিউবের গেটের কোর্স যেগুলো থাকতো ওইগুলোর থেকে পড়েছি। তো এমন না যে কোনো এক জায়গার থেকে, সব জায়গার থেকে দেখি। যেরকম আমার মনে আছে, আমি নেটওয়ার্কিং যেটা ছিল ফারাজনের বই থেকে অনেকটা পড়েছিলাম। ওএসটা আমি ওএসটা কোথা থেকে, ওএস আর মেশিন লার্নিংটা আমি সঞ্চিত জ্ঞান হ্যাঁ, নলেজ হ্যাঁ। গেট যেটা আছে হুম, হুম। ইউটিউবে, নলেজ গেটার থেকে দেখেছিলাম গেটের প্লে লিস্টটা। মেশিন লার্নিং এর গেটের প্লে লিস্ট ছিল না, মেশিন লার্নিং এর একটা নর্মাল ইয়ে ছিল, ভিডিও ছিল, ওটা দেখেছিলাম। তারপরে সি, সি প্লাস প্লাস এইগুলো আমি এআই এর থেকে পড়েছিলাম, জেমিনির থেকে স্পেসিফিক্যালি। খুবই ভালো রেজাল্ট ছিল, পারতাম অবভিয়াসলি।
ওখান থেকে এমন না যে এআই থেকে খুব যে খারাপ হতো, এআই থেকেও ভালো হতো। আর তাছাড়া মক টেস্ট গুলো ছিল, আমি পড়ে টোড়ে নিয়ে মক টেস্ট গুলো দিতাম। কারণ ফার্স্টে তো এমন হতো যে পড়লাম, পড়ার পরে মক টেস্ট গুলো দিয়ে দেখছি কোয়েশ্চেন গুলো এমনই যে মাথার উপর দিয়ে যাচ্ছে, স্পেশালি মেশিন লার্নিং এর কোয়েশ্চেন গুলো। হুম, আমার তো দিতে গিয়ে আমি ভাবছি যে হবে না, মেশিন লার্নিংটা হবে না। আমার তো লিটারালি এমন অবস্থা ছিল যে আমার পরীক্ষার আগে মনে হচ্ছে মেশিন লার্নিংটা যাবে। মেশিন লার্নিং এর খুবই বাজে অবস্থা, পড়ার পরেও যতটুকু পড়েছে মেশিন লার্নিং এর বাজে অবস্থা ছিল। আর তারপরে ডিবিএমএস এর এসকিউএল এর পার্টটা আমার খুব বাজে ছিল। হুম। আমি এমনকি পরীক্ষাতে এসকিউএল এর কোয়েশ্চেনটা করেও আসতে পেরেছিলাম না। আমি জাস্ট ছেড়ে দিয়েছিলাম, আমার হবে না আমার দ্বারা, ওটা করতে পারিনি। তারপরে আর আর কি সাবজেক্ট ছিল, ইউনিক্সটা ঠিকঠাক ছিল, ইউনিক্সটা পড়েছিলাম। ইউনিক্সটাও আমি এআই থেকে পড়েছিলাম, ওই সি সি প্লাস প্লাস আর ইউনিক্স, তিনটে সাবজেক্ট। আর তারপরে বাকি ছিল ওএসটা, মেশিন লার্নিংটা, নেটওয়ার্কিংটা বই থেকে পড়েছিলাম। আম, আর কি থাকছে, ডিবিএমএস টা ইউটিউব থেকে পড়েছিলাম। আম, আর এগোটাই। কি আছে, আর এআই থেকে তুই আচ্ছা মানে যাই, কিরকম ভাবে হ্যাঁ। পড়তিস? এআই থেকে কিরকম ভাবে পড়তিস, মানে কি সাবজেক্ট ওয়াইজ সার্চ করে করে এআই, টপিক? আমি বেসিক্যালি, এটা একটু লেন্দি প্রসেস, আর আই গেস একটু কি বলবো ইনএফিশিয়েন্টও ছিল, বাট আমার ভালো লাগতো। আমি বেসিক্যালি কি করতাম, হ্যাঁ। আমি যে সিলেবাসটা ছিল সিলেবাসটা নিতাম। তারপরে আমি যে তোমার যে কাকারের যে মক টেস্টের কোয়েশ্চেন গুলো ছিল, ওই কোয়েশ্চেন গুলো নিতাম হুম, অনেকগুলো। দিয়ে কোয়েশ্চেন গুলোকে একটু অ্যানালাইজ করে সিলেবাসের সঙ্গে ম্যাচ ট্যাচ করে আমি এআই কেই বলতাম। ফার্স্ট হয়তো চ্যাট জিপিটি কে বললাম হুম, যে একটা ঠিকঠাক রোড ম্যাপ টাইপের বানাতে, যে এই টপিক গুলো দরকার, এই টপিক গুলো দরকার, তাহলে মোটামুটি পুরোটা কভার হচ্ছে। কারণ আদারওয়াইজ তো বোঝার একটা উপায় নেই যে লাইক কি কি দরকার এক্স্যাক্টলি। তো ওই কোয়েশ্চেন গুলোর থেকে আমি ওটা বের করলাম। তারপর আমি জেমিনিতে গিয়ে আমি ফার্স্টে তো জাস্ট টপিক গুলো দিয়ে বললাম যে হালকা করে এক্সপ্লেন করতে, কারণ এমন তো হতো না যে আমি একদমই পড়িনি, পড়েই থাকতাম। তো বলতাম হালকা করে ফার্স্টে একটু এক্সপ্লেন করতে। তারপরে যতটা পসিবল কোয়েশ্চেন, মানে আমার মনে আছে আমি এআই তে দিয়ে অনেক, লাইক ওই দুটো তিনটে সাবজেক্টের বহুত কোয়েশ্চেন সলভ করেছিলাম। লাইক এআই কেই বলতাম, জেমিনিকে বলতাম যে জেনারেট করতে 5টা 10টা প্রত্যেকটা টার্নে, যতটা হার্ড পসিবল করতে। হুম, দিয়ে ওই কোয়েশ্চেন গুলো আমি বসে বসে সলভ করতাম, তারপরে ওইগুলোর অ্যান্সার দিয়ে ওটার ফিডব্যাক নিয়ে যে ঠিক না ভুল। তারপরে যদি ভুল হতো তাহলে আবার রিইটারেট করতাম কোয়েশ্চেন গুলো, আবার সলভ, মানে আবার নতুন কোয়েশ্চেন দিত, নতুন কোয়েশ্চেন যে জায়গাগুলোতে ভুল হয়েছে ওইগুলোকে সলিডিফাই করার জন্য আবার কোয়েশ্চেন দিত। ওইগুলো আবার সলভ করতাম, যতক্ষণ না পারফেকশনে যাচ্ছে ততক্ষণ মানে একটা লুপ চলতো। তো ওই রকম একটা কি বলবো সিস্টেম ছিল, যেটা আমি রিইনফোর্সমেন্ট ধরে লার্নিং। ধরে একটু বানিয়েছিলাম। রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ ওইরকম, তা হ্যাঁ ওইরকম বলা যেতে পারে। শেষ 2 মাসে বললি যে অত তোদের এক্সাম অনেকটা পিছলে, শেষ 2 মাসে কনসিস্টেন্সি কি হবে, মানে মোটিভেশন কি ছিল? কনসিস্টেন্সি ছিলিস একদম 2 মাস, লাস্ট 2 মাস? তখন কনসিস্টেন্সি মোটিভেশন তো আমার বেসিক্যালি এইটা ছিল যে আমি অন্য কোথাও অ্যাডমিশন বাগেরা নিয়েছিলাম না, ঠিক আছে। হ্যাঁ। এবার বিকজ আমি তো বললামই আমাদের সেমিস্টার অনেকদিন আগে, মানে আমাদের লাস্ট সেমিস্টার তো অনেকদিন আগে বেরিয়ে গেছিল। হুম, তো এক্সাম হওয়ার মাঝখানে আর আমাদের কলেজ শেষ হওয়ার মাঝখানে গ্যাপ অনেকটা ছিল। তো হুম, মাঝখানে অনেক স্টুডেন্ট তো ভেবেই নিয়েছিল যে এক্সাম হয়তো আর হবে না, তো অন্য কোথাও কোনো না কোনো প্রাইভেট কলেজে যেখানে পারতো অ্যাডমিশন করে নিয়েছিল, ঠিক হুম। আছে। এবার আমি কেন জানি না, আমার এখন আর মনে নেই আমার মাথায় তখন কি চলছিল, আমি আর অন্য কোথাও অ্যাডমিশন নিইনি। হ্যাঁ। আমি ভেবেছিলাম ঠিক আছে দেখা যাবে। দিয়ে ওই করে লাস্টে যখন এক্সামটা অ্যাকচুয়ালি অ্যানাউন্স হলো, তখন আর মোটিভেশন কি লাগে, আমি আর কোথাও নেই। আমার এরপরে যদি কোথাও আমি অ্যাডমিশন নিই, আমার এরপরে কি হবে আমি জানি না। তো আমার তো এই একটাই যে চেষ্টা, না যে একটা জিনিস আছে এখন হাতে, এটা করতে লাগবে। তো হুম, সেইখান থেকে আমি ওই আর কি তখন একটা মাথায় ঢুকে গেছিল যে চেষ্টা করি যতটা পারি দিই, কিছু একটা হয়ে গেলে খুবই ভালো, হওয়াতেই লাগবে এরকম একটা ব্যাপার। হুম, তো ওই টাইমটাতে ওই ভাবেই মোটিভেশনটা এসেছিল যে হ্যাঁ পড়ে যাই পড়ে যাই, কারণ আর কোনো চান্স নেই, এটা না হলে অন্য কিছুই ভাবতে লাগবে একদম, হয়তো লাইনেই থাকবো না।
তো এরকম একটা ব্যাপার ছিল। তখন কি ভেবেছিলি যে 2 র্যাঙ্ক হয়ে যাবে বা কিছুটা লক্ষ্য কিছু অ্যাটলিস্ট 30 র্যাঙ্কের মধ্যে নিচে আসলেই হবে? আহ কি জানি মানে আহ, ভেবেছিলাম না হয়তো। আমি তো খুবই আমি একটু ওভার থিঙ্কার টাইপের, তো হুম আমি প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে আমি ভাবতাম যে মানে মানে আমি কি বলবো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। হুম। আমার হয়তো ফর এক্সাম্পল সব পড়া হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু জাস্ট কম্পিউটার আর্কিটেকচার হয়তো পাইপ লাইনিংটা পড়া হয়নি। তো হুম আমি জাস্ট পরীক্ষার আগে ভাববো যে যে আমি এটা ভাববো না যে সব পড়া হয়ে গেছে বাকিগুলোর থেকে, আমি এরকম ভাবে ভাববো যে পাইপ লাইনিংটা পড়া হয়নি, ওইখান থেকে হয়তো বেশি কোয়েশ্চেন দেবে, ওইখানে হয়তো আমার নাম্বার চলে যাবে। আমি এই টাইপের। তো আমার কখনোই ওই রকম একটা মাইন্ডসেট আসতেই পারেনি যে লাইক ভালো হবে ভালো হবে। আমি সেলফ ডাউটের মধ্যে দিয়ে করতে করতে, আর ওটা আমি বলবো না খারাপ, কারণ সেলফ ডাউট ছিল বলেই হয়তো আমি আরো বেশি করে খেটেছি, আরো বেশি করে পড়েছি, নাহলে তো একটা জিনিস চলে আসে যে হ্যাঁ কিছু একটা হয়েই যাবে। তো সেখান থেকে হয়তো আমি আরো কম এফোর্ট দিতাম। তো সেখান থেকে আমার তো মনে হয় একদিক থেকে ভালো ছিল। যাই হোক মানে হুম। কাজে তো এসছে, বুঝলাম। মানে পড়েছি বেশি ওই জন্য। ঠিক। তো তারপরে আর কি হয়েছে, এক্সপেক্ট তো আমি লাস্ট দিন অব্দিও করিনি, রেজাল্ট আগে বেরোনোর আগে অব্দি। তখন আমি ভাবছিলাম যে কি হবে কি হবে, হয়ে গেলে 30-এর মধ্যে হয়ে গেলে ভালো হয়, 29-এর মধ্যে, সরি, 29-এর মধ্যে হয়ে গেলে ভালো হয়, হুম। নাহলে তো কি করবো। মানে, উম, তো তারপরে তো রেজাল্টের টাইমে দেখলাম, ভালো লেগেছিল। যাই হোক। বাহ। নোটস বানানো, তুই কি নোটস বানিয়েছিলি না এরকম ভাবে কিভাবে রিভিশন কিভাবে করতিস নোটস? নোটস আমি পড়তাম ওই যেগুলো যেগুলো ইউটিউব থেকে পড়তাম, ওগুলোর তো নোটস প্রোভাইডই করে দিত। নলেজ গেটের তো নিজের নোটস হুম থাকতো, ওগুলো ডাউনলোড করে নিতাম। নোটস আমি সত্যি বলতে খুব একটা বেশি দেখতাম এমন না, মক টেস্টের উপর দিয়ে গেছিল। বাট স্টিল নোটস গুলো আমি ডাউনলোড করে রাখতাম। হুম এআই এর যেগুলো কনভারসেশন হতো ওই কোয়েশ্চেন গুলো আমি আর একটা গুগলের আসে, এআই টুল আসে নোটবুক এলএম বলে, তো আমি নোটবুক এলএম এ দিয়ে ওখান থেকে একটা সামারি বা নোট টাইপের জেনারেট করতাম। ওইটা রেখে দিতাম, আমার সেরকম সি প্লাস প্লাস এর ওই টাইপের একটা নোট ছিল। হুম। তারপরে তোমাদের ইয়েতে যে নোটস গুলো ছিল ওগুলো আমি ফার্স্টের দিকে কিছুটা দেখেছিলাম, ইউনিক্স এর নোটটা দেখেছিলাম ইয়ের থেকে, জেকা ক্র্যাকারের থেকে। হুম। জেকা ক্র্যাকার ইউনিক্স এর নোটটা দেখেছিলাম, আর নোটস এরকম দেখিনি। আর প্রথমে মক টেস্ট, মানে ফুল লেন্থ মক টেস্ট কবে থেকে দেওয়া শুরু করলি, পরীক্ষার কতদিন আগে? ফুল লেন্থ মক টেস্ট আমার যখন, আমি তো ওই 2 মাস আগের থেকে ঠিকঠাক করে স্টার্ট করলাম, তো হুম আমার মোটামুটি 1 মাস 15 দিন মতো তো ওই সাবজেক্ট গুলো করতেই লেগে গেছিল। অ্যান্ড আমার ওইরকম একটা তো টেন্ডেন্সি ছিল যে আমি সবকটা সাবজেক্ট যতক্ষণ না হচ্ছে আমি ফুল লেন্থ মক টেস্ট দিয়ে তো এমনিও পারফর্ম করতে পারবো না। হুম। যদিও ওইটা হয়তো একটু ভুল ধারণা ছিল, কি জানি, জানি না। বাট ওই 1 মাস তো কতদিন থাকছে, ওই লাস্ট মান্থের ফার্স্টের দিক থেকে আমি দেওয়া স্টার্ট করেছিলাম। তো ওইখান থেকে দিয়েছিলাম কত? যতগুলো সম্ভবত, প্রত্যেক দিন একটা করে দিতাম। প্রত্যেক দিন একটা করে দিয়ে যা হতো, তো ওইটা লগ করতাম, রাত্রেবেলা বসে দিতাম। হ্যাঁ, মানে কিভাবে অ্যানালাইসিস করতিস তুই যেগুলো ভুল হলো? ঠিক। অ্যানালাইসিস করতাম বেসিক্যালি, আমি টেস্টটা দিলাম পুরোটা ওয়ান সিটিং এ বসে, দিয়ে তারপরে চেক করলাম যে হ্যাঁ এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে। তো ওটা দেখতাম, তারপরে এইটা অ্যানালাইজ করতাম যে এটা কি খুব সিলি মিস্টেক ছিল, নাকি আমি অ্যাকচুয়ালি জানতাম না সেই জন্য এটা ভুল হওয়ারই ছিল। যদি সিলি মিস্টেক হতো তাহলে জিনিসটাকে আমি মাথায় রাখতাম যে হ্যাঁ সিলি মিস্টেক হলে এই জিনিসটা নেক্সট যে আমি পেপারটা দেবো ওটার মধ্যে যদি সেম জিনিসটা না হয় ওটার চেষ্টা করব। আর যদি এমন কোন একটা জিনিস হতো যেটা আমি জানতাম না, বা দু একটা যেরকম কোয়েশ্চেনও একটু আধটু এদিক ওদিক থাকতো, দু একটা কোয়েশ্চেন, তো সেইগুলো নিয়ে আমি মাথা ব্যথা করতাম না। বাট যেগুলো আমি অ্যাকচুয়ালি দেখছি জানি না, নতুন দেখছি, সেটা আমি মনে রেখে নিলাম, যদি পরেরটাতে আসে তো সেখানটাতে আমার আর ওইটা ভুল হবে না, বা এমন হবে না যে জানবো না। আর সিলি মিস্টেক গুলো অ্যাভয়েড করার চেষ্টা করতাম, কারণ সিলি মিস্টেক হতো। হুম। কেমন নাম্বার আসতো মক্সে, অ্যাভারেজ? আম, সেটা ঠিক এখন মনে পড়ছে, দাঁড়াও মনে করতে দাও।
অ্যাভারেজ কত আসতো? অন অ্যাভারেজ আমার মনে হয় 98, ওইরকম কিছু একটা অ্যাভারেজে হ্যাঁ, 98 মতো 100 ছিলাম। আশপাশে আসতো। আর মেন হুম এক্সামে হুম কত হুম। পেয়েছিলে যেটাতে? মেন এক্সামে মনে হয় 105। ও, তাহলে কাছাকাছি মোটামুটি আছে, সেম টাইপের হুম আছে। হুম 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 হুম। আর কখনো এই প্রিপারেশনের সময় মনে হয়নি আর যে ভাল লাগছে না বা কিছু সেরকম ডিমোটিভেশন ছেড়ে দেই? প্রিপারেশন তো প্রিপারেশন তো লাস্ট মোমেন্টে স্টার্ট করেছিলাম গো। কি মনে হবে ভাল লাগছে না? এটা ডু তো ডু আগে লাগতো। ডু যে অর ওই ডাই। তো ছেড়েও দিয়েছিলাম মাঝখানে। হ্যাঁ। হ্যাঁ, মাঝখানে তো ছেড়েও দিয়েছিলাম, কিন্তু 8 মাস না 9 মাস আগে জানতাম তো। আমি তার মাঝখানে একটুখানি পড়েছিলাম, কত 10 দিন মতো, তারপরে আমি বললাম ঠিক আছে আর হুম। পড়বো না আপাতত। তো ওইখানটাতে ডিমোটিভেশন হয়ে গেছে, ছেড়েই দিয়েছিলাম। লাস্টে গিয়ে আবার ধরলাম হাল। তখন তো আর ছাড়ার কোনো পয়েন্ট হয় না, তখন তো চলে এসছে, সবকিছু চলে এসছে। তখন হ্যাঁ, পড়েছি। বুঝেছি। আর লাস্ট এবারে যেটা আর 2 মাসও নেই, 2 মাসেরও কম আছে, তো লাস্ট মুহূর্তে কি করা উচিত মনে হয় এই বছর অ্যাসপারেন্টদেরকে? কি টিপস দিবি? লাস্ট মোমেন্টে এসে আমি বলবো, যদি যদি প্রত্যেকটা সাবজেক্টে ঠিকঠাক মতো গ্রাস থাকে, দেন তো ভরে ভরে মক টেস্ট দিতে লাগবে। কারণ সত্যি বলতে কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝা এক কথা খুব দরকার। কারণ থিওরি যতই পড়ো, থিওরি প্র্যাকটিসে না লাগালে, তখন যখন কোয়েশ্চেন পেপার দেখবে, তখন তো একটা মনে হবে যে নতুন জিনিস দেখছি। এটা হয়, এটা আমি তখনও খেয়াল করেছি এক্সাম দিতে গিয়ে। এখন আমি জেইউতে এসেও আমি খেয়াল করি যে হুম। থিওরি যতই পড়ে নি, থিওরি পড়তে খুবই ভালো লাগে, এমনকি আমারও ভালো লাগে, বাট আমি যদি কোয়েশ্চেন পেপার, আমি যদি পিওয়াইকিউজ না দেখি, বা আমি যদি কোনো টেস্ট না দিই আগের থেকে, আমাকে হুট করে একটা কোয়েশ্চেন পেপার ধরিয়ে দিলে আমি চোখ করবোই তো। যতটা সম্ভব নিজের এক্সপোজার বাড়াতে লাগবে কোয়েশ্চেনের প্রতি, টেস্ট যতটা সম্ভব দেওয়া। তো যে ক্র্যাকারের ভালো একটা আর্কাইভ আছে মক টেস্টের, তো ওখান থেকে দেওয়া উচিত। অ্যান্ড আর কি বলবো, ওটা অ্যানালাইজ করা। অ্যান্ড যদি কোনো সাবজেক্টে, এবার সাবজেক্টে আরো একটা জিনিস যেটা আমার মনে আছে ওয়েটেজ হিসাবে, আই গেস জেকা ক্র্যাকারে একটু ডিস্ট্রিবিউট করা ছিল মার্কস। তো ওইটার হিসাবে একটু, যদি কারো কোনো প্রিপারেশন কোনো সাবজেক্টে কম থাকে, তো সেইটার হিসাবে ওই মার্কস ডিস্ট্রিবিউশনটা হিসাবে একটু ঠিকঠাক ভাবে দেখা, যে হ্যাঁ, এটা যদি, এটা আমার যতটা প্রিপারেশন করা আছে, এটার কি ডিস্ট্রিবিউশন ততটা আছে। যদি অতটা ওয়েটেজ না থাকে, আমার যদি প্রিপারেশন ততটা না থাকে, তাহলে ঠিক আছে, এটার থেকে অতটা বেশি কোয়েশ্চেন হয়তো আমি এক্সপেক্টও করবো না। আমি এটাতে টাইম না দিয়ে বরং যেটাতে অ্যাকচুয়ালি ওয়েটেজ বেশি সেটা নিয়ে বেশি মাথা ঘামানোটা বেটার, আমার এটা মনে হয়। আর তার থেকে বড় কথা তো, যেটা আমি তখন ফার্স্টেও বলছিলাম, যে কোয়েশ্চেন কমনও এসেছিল আমাদের পেপারে। যেরকম কোয়েশ্চেন কমন ছিল, উম 4টে না 5টা মতো কোয়েশ্চেন তো কমন ছিল, তুমিও তো মনে হয় দেখেছিলে। যাই হোক, হুম। তো ওইখান থেকে তো মক টেস্টটা দেওয়া অবভিয়াসলি খুবই বেনিফিশিয়াল, যদি কোয়েশ্চেন কমনই চলে আসে একটা কম্পিটিটিভ এক্সামে। হুম। হুম। ইয়া। যদি তো যদি তোকে আবার সুযোগ দেওয়া হয় যে প্রিপারেশন করতে, 3 4 4 5 মাস দিয়েছে, তুই কিভাবে স্ট্র্যাটেজি তখন কি ফলো করতিস? আমাকে যদি এখন বলা হয় প্রিপারেশন করতে 3 4 মাসের মধ্যে, উম ভালো মানে তুই কোন কোয়েশ্চেন। কোন সাবজেক্ট দিয়ে শুরু করতিস বা কি, তোর স্ট্র্যাটেজি কি হতো, কিভাবে আমি করতিস? আমি ওএস দিয়ে স্টার্ট করতাম। ওএস সাবজেক্ট আমার খুব ভালো লাগতো, আমি ওএস দিয়ে স্টার্ট করতাম অবভিয়াসলি। ওএস করতাম, সিওএ করতাম। সিওএ বলতে তো ওখানে ডিফারেন্ট নামে ছিল, লোক অনেকে হুম। হয়তো বুঝতে পারে না, ইন্ট্রোডাকশন টু আইওসি কম্পিউটার। বলেছিল। ইন্ট্রোডাকশন টু আইওসি ছিল। কম্পিউটার। হুম। হুম 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 হুম। সিও না আইওসি, যাই হোক। তো আইওসিটা পড়তাম। ওটা আইওসি না, ওটার মধ্যে পাইপ লাইন্স অব্দি ছিল। যাই হোক, কোয়েশ্চেন আসে না, বাট পাইপ লাইন্স অব্দি থাকলে ওটা সিওএ। হুম। যাই হোক, তো ডিবিএমএস ডিবিএমএস টা পড়া উচিত। ডিবিএমএস থেকে খুব ভালো ওয়েটেজ থাকে, ডিবিএমএস টা পড়া উচিত। আমি হয়তো পার্সোনালি কতটা পড়তাম, কারণ আমি নিজের টাইমে এসকিউএল টা ছেড়ে দিয়ে গিয়েছিলাম। কারণ এসকিউএল আমার সত্যি পার্সোনালি ভালো লাগে না। হুম। বাট আমি অবভিয়াসলি সাজেস্ট করব ডিবিএমএস টা পড়তে, যে হুম। কেউ, যে কাউকেই।
খুবই ভালো নাম্বার ওঠে আর খুবই ইজি সাবজেক্ট, মানে যদি ভালো করে পড়ে কেউ। হুম, আর দেন নেটওয়ার্কিং আছে। সি সি প্লাস প্লাসটা তো সবাই মোটামুটি একটা বেস থাকেই, মানে এক্সাম হ্যাঁ, দেওয়ার যখন কেউ দিচ্ছে, আশা করি মানে নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে থাকলে অবভিয়াসলি থাকবে না, দেন সি সি প্লাস প্লাসটা পড়তে লাগবে। বাট আদারওয়াইজ তো সি সি প্লাস প্লাস এর বেস একটা থাকে, তো সেখান থেকে বিল্ড আপ করাটা ইজি। তো যে সাবজেক্ট গুলো অ্যাকচুয়ালি একটু কঠিন, যেরকম নেটওয়ার্কিংটা আছে, নেটওয়ার্কিংটা অনেকটা ভাস্ট, নেটওয়ার্কিং এ টাইম বেশি দেওয়া উচিত, আমিও দিতাম, আমি নেটওয়ার্কিং অনেকটা টাইম দিয়েছিলাম। তারপরে মেশিন লার্নিংটা মানে আমার নিজেরই অতটা ভালোভাবে ছিল না, তো আমি কি বলতে পারি, বাট মেশিন লার্নিংটাও পড়া দরকার, এটা একটা। কোর সাবজেক্ট তো এইগুলোই: মেশিন লার্নিং, ওএস, ডিবিএমএস, আর ওএস, ডিবিএমএস, মেশিন লার্নিং আর নেটওয়ার্কিং, এই হুম, চারটে কোর সাবজেক্ট। আর যে একটু টেকনিক্যাল যেগুলো, সি সি প্লাস প্লাস, ইউনিক্স, এইগুলো একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে গেল। তো চারটে, সাতটা, আর তিনটে আইওসি, আর আর কি কি ছিল, আর দুটো কি ছিল মনে আসছে না, যাই হোক। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আমি করে ভুলে যাচ্ছি, ওটার থেকে তো আমাদের ভোরে ভোরে কোয়েশ্চেন এসেছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পড়া উচিত। হুম, হুম, প্রত্যেকবার ওটা সফটওয়্যার ভুলে গেছি, ইঞ্জিনিয়ারিংটা অনেকদিন পড়া, হয়ে গেছে তো, তাই আর কি। হ্যাঁ। বুঝেছি। আর আরে আমাদের তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে অনেক কোয়েশ্চেন এসেছিল, হুম, হুম, যাই হোক। ওটা অনেকটাই কোশ্চেন, থিওরিটা অনেক কোশ্চেনই আছে এবার। কোশ্চেন এখন তো আবার নিউমেরিক্যালসও আসা শুরু হয়েছে যেটাতে। হ্যাঁ ওটাই, এবার কি রিপিট করবে ওই জিনিসটা, আমি তাই ভাবছি। যে জানি না। কারণ আমাদের জন্য তো খুবই নতুন ছিল জিনিসটা, ওটা হ্যাঁ, এক্সপেক্ট করি না অতগুলো নিউমেরিক্যাল আসবে। কারেক্ট। আর তো ওটাও আর একটা জিনিস যে নতুন জিনিসের জন্য প্রিপেয়ার থাকাটা বেটার, মানে এমন না, এমন ধরে গেলে হবে না যে হ্যাঁ যেটা পড়েছি তার মধ্যে থেকে আসবে, এমন কিছু আসতে পারে। সেই জিনিসটা এক্সাম হলে বসেই তখন ফলো করতে লাগবে যে হ্যাঁ জিনিসটা হয়েছে আমার সাথে, আজকে আমার দিন খারাপ, এবার হুম, আমায় কিছু একটা করে এটার সাথে ডিল করতে লাগবে। কারেক্ট। আমারও সেম রিয়াকশন ছিল ওগুলো দেখার পরে, কোয়েশ্চেন গুলো। হুম, এবারের যাই হোক। অ্যাসপারেন্ডার কি কিছু জেকা ক্র্যাকার রেকমেন্ড করবি, তোর কি পার্সোনাল মতামত? হ্যাঁ, হ্যাঁ, নতুন হ্যাঁ, নতুন অ্যাসপারেন্ডারকে কি জেকা ক্র্যাকার রেকমেন্ড করবি, জেকা ক্র্যাকার হ্যাঁ, বুঝতে? অবভিয়াসলি, অবভিয়াসলি অবভিয়াসলি রেকমেন্ড করবো, কারণ কোয়েশ্চেন্স করার জন্য তো আমার মনে হয় না ওর থেকে ভালো কোনো অপশন আছে আপাতত হুম, জেকার জন্য। কারণ আমি তো পার্সোনালি সব কোয়েশ্চেনই, এক তো টেলিগ্রাম গ্রুপে হতো, টেলিগ্রাম গ্রুপে রেগুলার যেটা হতো ওটা খুবই ভালো ছিল, ওখানে দিতাম। আর তার উপরে এখন তো আহ, আমাদের টাইমে অবভিয়াসলি ওয়েবসাইটও ইমপ্লিমেন্ট হ্যাঁ, হয়ে গেছে একটা স্যার, রেগুলার, মানে কারেক্ট। প্রত্যেক দিনের কুইজ, ওটা এখন হয়ে গেছে আছে। হুম, তো ওর থেকে বেটার আর কি হতে পারে, প্রত্যেক দিন যখন একটা অটোমেটেড কুইজ চলছে, প্রত্যেক দিন প্রিপেয়ার থাকতে পারছি, হ্যাঁ, লাইভ একটা হচ্ছে, জিনিস পড়ছি, অনেকজন, মানে যেগুলো পড়ছি। হ্যাঁ, হ্যাঁ। সমস্ত অ্যাসপারেন্ট একই সঙ্গে আর 9টার প্রত্যেকটা তো কোনো একসঙ্গে। টপিক যদি নাও পড়া হয়ে থাকে, যদি ধরে চললাম কোনো টপিক নাও পড়া হয়ে থাকে, কোয়েশ্চেন গুলো দেখতে দেখতে কিছুটা আইডিয়া হয়ে যায়, তো হ্যাঁ, ওটা একদিক থেকে বেটার, তো অবভিয়াসলি আমি রেকমেন্ড করবো। ভালো, খুবই ভালো একটা সফটওয়্যার। হুম, থ্যাংক ইউ সৌনক ফর ইউর টাইম। আশা করবো তুমি অনেক আহ, ওয়েলকাম। ভালো জায়গায় পৌঁছাবে। থ্যাংক ইউ বিং পার্ট অফ জেগে হুম, হুম, ট্র্যাকার। হ্যাঁ।